নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা জানি আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস নারী স্বাধিকার রক্ষা করে। এর প্রথম উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি ঋতধারা ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে পাঠ করেছি। যারা এখনও শোনেননি, আশা করি খুব দ্রুত এই চ্যানেলে গিয়ে শুনে সাথে থাকবেন। এবার আপনারা শুনতে চলেছেন সুবর্ণলতা। আপনারা জানেন সুবর্ণলতা তার ত্রয়ী উপন্যাসের দ্বিতীয় উপন্যাস। সত্যবতী সুবর্ণলতারা যুগের থেকে অনেক বেশি এগিয়ে, তাই এগিয়ে চলা মেয়েদের নিয়ে কলম ধরেছিলেন আশাপূর্ণা দেবী। এই উপন্যাসটি এখন থেকে প্রতি রবিবারে সকাল 10টায় ধারাবাহিকভাবে প্রকাশ পেতে চলেছে। বন্ধন জর্জরিত কালের মুক্তিকামী আত্মার ব্যাকুল যন্ত্রণার প্রতীক সুবর্ণলতা, সুখ দুঃখ জর্জরিত জীবন। তাই আজ শুনবেন সুবর্ণলতা উপন্যাসের প্রথম পর্ব। আসুন, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। সুবর্ণলতা চরিত্র মানুষের কাছে অনুকরণযোগ্য নারী চরিত্র। একাল সেকাল নিয়ে তর্ক তো চিরকালের, কিন্তু কেমন করে চিহ্নিত করা যায় সেই কালকে? এক একটা কালের আয়ু শেষ হলেই কি একবার যবনিকা পড়ে? যেমন যবনিকা পড়ে নাট্যমঞ্চে? না, যবনিকার অবকাশ কোথায়? অবিচ্ছিন্ন স্রোত। তবু একাল সেকাল, এ যুগ সে যুগ বলে অভিহিত করা হয়। সমাজ, মানুষের রীতিনীতি, চলন বলন এরাই ধরে রাখে কালের এক একটা টুকরোকে। ইতিহাস নাম দেয় অমুক যুগ তমুক যুগ, কিন্তু কালকে অতিক্রম করতেও থাকে বই কি কেউ কেউ। নইলে কারায় এগিয়ে দেবে সেই প্রবহমান ধারাকে? সে ধারা মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, নিস্তরঙ্গ হয়ে যায়। তবু এরা বর্তমানের পুজো কদাচিৎ পায়। এরা লাঞ্ছিত হয়, উপহাসিত হয়, বিরক্তভাজন হয়। এদের জন্যে কাটার মুকুট, এদের জন্যে জুতোর মালা। তবু এরা আসে, হয়তো প্রকৃতির প্রয়োজনেই আসে। তবে কোথা থেকে যে আসবে তার নিশ্চয়তা নেই। আসে রাজরক্তের নীল আভিজাত্য থেকে, আসে বিদ্যা বৈভবের প্রতিষ্ঠিত স্তর থেকে, আসে নামগোত্রহীন মুখ মানব গোষ্ঠীর মধ্য থেকে, আসে আরও ঘন অন্ধকার থেকে। তাদের অভ্যুদয় হয়তোবা রাজপথের বিস্তৃতিতে, হয়তোবা অন্তঃপুরের সংকীর্ণতায়। কিন্তু সবাই কি সফল হয়? সবাইয়েরই হাতিয়ার এক? না, প্রকৃতি কৃপণ। তাই কাউকে পাঠায় ধারালো তলোয়ার হাতে দিয়ে, কাউকে পাঠায় ভোঁতা বল্লম দিয়ে। তাই কেউ সফল সার্থক, কেউ অসফল ব্যর্থ। তবু প্রকৃতির রাজ্যে কোনো কিছু হয়তো ব্যর্থ নয়। আপাত ব্যর্থতার গ্লানি হয়তো পরবর্তীকালের জন্য সঞ্চিত করে রাখে শক্তি, সাহস। সুবর্ণলতা এসব কথা জানত না। সুবর্ণলতা তার গৃহত্যাগিনী মার নিন্দার সম্বল নিয়ে সংসারে নেমেছিল। তাই সে জেনেছিল সে কেবল তার অসার্থক জীবনের গ্লানির বোঝা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। জেনেছিল তার জন্য কারো কিছু এসে যাবে না।
সুবর্ণলতার মৃত্যুতে যে সুবর্ণলতার 17 বছরের আইবুড়ো মেয়ে পায়ের তলার মাটি খুঁজে পায়নি, এ খবর জেনে যায়নি সুবর্ণলতা। জেনে যেতে পারেনি ওই মেয়েটার কাছে সুবর্ণলতার মৃত্যুদিনই জন্মদিন। দক্ষিণের এই চওড়া বারান্দাটায় যেখানে শুয়ে থাকতো সুবর্ণলতা সংসার থেকে চোখ ফিরিয়ে, সেখানটা থেকে মেয়েটা যেন আর নড়তে চায় না। সুবর্ণলতাকে নতুন চোখে দেখতে শিখল বুঝি সে জায়গাটা শূন্য হয়ে যাবার পর। দেখতে শিখল বলেই ভাবতে শুরু করলো, জীবন শুরু করবার সময়ে যদি সুবর্ণলতা একখানা দক্ষিণের বারান্দা পেত, হয়তো জীবনের ইতিহাস অন্য হতো সুবর্ণলতার। হয়তো ওই মেয়েটার চিন্তায় কিছু সত্য ছিল, হয়তো তাই হতো, কিন্তু তা হয়নি। দক্ষিণের বারান্দার দাক্ষিণ্য জোটেনি সুবর্ণলতার কপালে, অথচ জুটলে জুটতে পারত। সে বাড়িখানাও তো সুবর্ণলতার চোখের সামনেই তৈরি হয়েছিল। ওদের পুরনো এজমালি বাড়ির অংশের দরুন টাকাটা হাতে পেতেই সুবর্ণলতার বুদ্ধিমান ভাসুর, দেবর, স্বামী তাড়াতাড়ি বাড়িখানা ফেদে ফেলল। বলল, টাকার পাখা আছে, ওকে পুঁতে ফেলাই বুদ্ধির কাজ। গলির মধ্যে তা হোক, বড় রাস্তার মুখেই, দুবার মোড় ঘুরতে হয় না। সেই বাড়িতেই তো 30টা বছর কাটিয়ে গেছে সুবর্ণলতা। সেখান থেকেই বারাষ্টেক আঁতুড়ে গেছে, কেঁদেছে, হেসেছে, খেটেছে, বিশ্রাম করেছে। সংসার লীলার যাবতীয় লীলাতেই অংশগ্রহণ করেছে। তবু পিঞ্জরের যন্ত্রণা বোধে অহরহই ছটফট করেছে। সুবর্ণলতার স্বামী ক্ষুব্ধ গর্জনে বলতো, যেচে দুঃখ ডেকে আনা, সেধে কষ্ট ভোগ করা। শত সুখের মধ্যিখানে রাত দিন দীর্ঘ নিঃশ্বাস পড়ছে মানুষের। আর কি চাই তোমার? আর কত চাই? সুবর্ণলতা বলতো, আমি তো কিছু চাই না। তা চাইবে কেন? না বলতে যখন সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছ। তোমার অন্য জায়েদের সঙ্গে অবস্থা মিলিয়ে দেখেছ কোনো দিন? সুবর্ণলতা মৃদু হেসে বলতো, দেখেছি বই কি। তবু রাত দিন নিঃশ্বাস, যেমন মা তেমনি ছা হবে তো? সুবর্ণলতা তীব্র স্বরে বলতো, আবার? ওর বর তখন ভয় পেয়ে বলতো, আচ্ছা বাবা, আচ্ছা, আর বলবো না। ওই তীব্রতার পিছনে যে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি। ভয় পাবে বই কি। কিন্তু এসব তো অনেক দিন পরের কথা, যখন সুবর্ণলতার রগের কাছে রূপলি তারের আভাস, যখন সুবর্ণলতার সেই দীর্ঘ উন্নত বাড়বাড়ন্ত গড়নে ক্ষয় ধরেছে। আগে যখন সুবর্ণলতা তার স্বামী ত্যাগিনী মায়ের নিন্দনীয় ইতিহাসের সম্বল নিয়ে মাথা হেঁট করে শ্বশুর ঘর করতে এসেছিল, যখন কোনো একটা উপলক্ষ পেলেই সুবর্ণলতার শাশুড়ি সুবর্ণলতাকে তার বিয়ের দরুন পাওয়া জড়িতে জবরজং বেগুনি রঙা বেনারসি শাড়ি আর বড় বড় কলকাতার লাল মখমলের জ্যাকেট পরিয়ে সাজিয়ে ফেলত, আর বাড়িতে কেউ বেড়াতে এলেই তার সামনে 7খানা করে নিন্দে করত বউয়ের আর বউয়ের বাপের বাড়ির, তখন এত সাহস কোথায় সুবর্ণর? নিজের বাড়িতেই তখন আড্ডা ছিল মুক্তকেশীর। যেতে হতো না কোথাও, পাড়ার সবাই আসতো মুক্তকেশীর কাছে। অলিখিত আইনে পাড়ার মহিলাকুল সবাই ছিল মুক্তকেশীর প্রজা। বাড়িটা 3তলা, ঘর দালানের সংখ্যা কম নয়। দুদিকে 2টো রান্নাঘর, সান বাঁধানো উঠোন, গোটা 3-4 কল চৌবাচ্চা। অসুবিধের কিছু নেই কোথাও, তবে ওই পর্যন্তই। বাড়িটা যেন সাদামাটার একটা প্রতীক। না আছে শ্রী, না আছে ছাদ। বাড়ি না বাড়ি। বাস করতে হলে
কতটুকু কি আবশ্যক, শুধু এই চিন্তাটুকু ছাড়া বাড়ি বানাবার সময় আর কোনো চিন্তা যে এদের মাথায় এসেছিল এমন প্রমাণ পাওয়া যায় না। মঠ নয়, মন্দির নয়, বড় মানুষের বাগান বাড়িও নয়, গৃহস্থ লোকের বসবাসের বাড়ি। তার মধ্যে শোভা, সৌন্দর্য, শিল্প, রুচি এসবের সম্পর্ক কি এদের বুদ্ধির বাইরে? সুবর্ণলতাকে তাই এরা পাগল বলে। বলবে না কেন? সুবর্ণলতা যে ওই সব অদ্ভুত জিনিসগুলো খুঁজে বেড়ায় বলেই বাড়ি বানানোর মধ্যপথে পুলকিত আনন্দে বরের কাছে রোজ ধর্ণা দিয়েছে তাকে একবার দেখিয়ে আনতে বাড়িটা। তারপর নতুন সংযোজনার প্ল্যান জোগাবে সুবর্ণলতা। বর অবশ্য উড়িয়ে দিত আবদারটা। সুবর্ণ বলতো, বাহ, তোমাদের আর কি, কতক্ষণই বা বাড়িতে থাকো, খাওয়া নাওয়া আর ঘুম, এই তো। বাড়ি ভোগ করতে তো আমরা মেয়ে মানুষরাই। আমাদের মত নিয়ে করলে আর কি, লোকে বলবে স্ত্রৈণ, তবে যেতে চাও মাকে বলো গে। মাকে যে বলতেই হবে এ সত্য জানত বই কি সুবর্ণ। তবু বরের কাছে আবদার করায় আমোদ আছে, মিষ্টত্ব আছে, আশা আছে। হ্যাঁ, ছিল বই কি আশা। বরের উপর না হোক, নিজের ক্ষমতার উপর অনেকখানি আস্থা আর আশা ছিল তখন সুবর্ণলতার। তখন সুবর্ণলতা কানে ইয়ারিং পরত, 3 পেড়ে দূরে শাড়ি পরত, আর অনেক কসরত করে কাঁচপোকা ধরে তাকে কেটে কেটে টিপ করত। ইচ্ছেটাই তখন প্রবল তার সব বিষয়ে। তো এ মুক্তকেশীকেই গিয়ে ধরল, বাড়িটা একবার দেখতে চলুন না মা, বেশি তো দূর নয়। মুক্তকেশী অবশ্য সে আগ্রহে জল ঢাললেন, হা হা করে উঠে বললেন, শোনো কথা, এখন যাবে কি? অদিনে অক্ষণে গেলেই হলো, ভিটে বলে কথা। ঠাকুরমশাই শুভদিন দেখে দেবেন, বাস্তু পুজো করে তবে তো গৃহপ্রবেশ। তার্কিক স্বভাব সুবর্ণলতা অবশ্যই সঙ্গে সঙ্গে দুম করে বলে বসেছিল, আর এই যে আপনার ছেলেরা নিত্যদিন যাচ্ছেন, তার বেলা দোষ হয় না? মুক্তকেশী অভ্যস্ত বিরক্তির গলায় বলেছিলেন, তক্ক করা রোগটা ছাড়ো তো বাছা, এই রোগেই আমার হাড় পুড়িয়ে খেলে তুমি। বেটা ছেলের আবার কিছুতে দোষ আছে নাকি? মেয়ে মানুষকেই সব কিছু মেনে শুনে চলতে হয়। অতএব বাড়ি তৈরি হতে হতে আর সে বাড়িকে দেখা ঘটে ওঠেনি সুবর্ণলতার। কারণ সুবর্ণলতা যে মেয়ে মানুষ এটা তো অস্বীকার করবার নয়। অগত্যা আবার বরকেই ধরা। সামনের দিকে একটা বারান্দা রাখতে হবে, কিন্তু ঝুল বারান্দা, যাতে রাস্তা দেখা যায়। সুবর্ণলতার বর চোখ কুঁচকে বলে উঠেছিল, কেন, রাস্তার দিকে ঝোলা বারান্দার হঠাৎ কি এত দরকার পড়ল? বিকেলবেলা বাহার দিয়ে দাঁড়াবার জন্যে? সুবর্ণলতা তখনও ছেলে মানুষ, তখনও ওর সন্দেহবাই বরের কুটিল কথাগুলোর অন্তর্নিহিত কদর্য অর্থগুলো ধরতে পারত না। তাই বলে উঠেছিল, বারে, বাহার দেওয়া আবার কি? রাস্তার দিকে বারান্দা থাকলে রাস্তাটা কেমন দেখা যায়। ঠাকুর ভাসান, মহরম, বর কনে যাওয়া, ঘোড়ার মড়ার হরি সংকীর্তন, ঘটার মড়ার হরি সংকীর্তন, কত কি দৃশ্য রাস্তায়। বর অবশ্য এবার হেসে ফেলেছিল। ওই এক কুটিল বাতিগ্রস্ত হলেও বয়সে সেও ছেলে মানুষই। হেসে বলেছিল, আর কিছু না হোক, শেষেরটা একটা দ্রষ্টব্য বটে, বিশেষণটা দিয়েছ ভালো, ঘটার মড়া। সুবর্ণলতা অতঃপর মুখ ছামটা দিতে কসুর করেনি, বলেছিল, ভুল কি বললাম? ঘটাপটা করে মড়া নিয়ে যায় না লোকে? তা যায় বটে, আমাকেও তাই নিয়ে যাবে তো? আবদেরি গলায় বলে ওঠে সুবর্ণলতা। আমি যখন মরে যাব,
ঘটা করে সংকীর্তন করে নিয়ে যাবে? বর মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ, কে আগে মরে তা ঠিক আছে? আমি তোমার থেকে কত বড়, আমি নির্ঘাত আগে মরব। সুবর্ণলতা নিশ্চিন্ত গলায় বলে, ইস, মরলেই হলো আর কি। সেদিন মার সেই কালীঘাটের দৈবজ্ঞী আমার হাত দেখে কি বলে গেল, মনে নেই? না, মনে নেই তো। বর অসহিষ্ণু গলায় বলে, কি বলেছিল? আমি অমর হব? যদিও বউয়ের বয়স মাত্র 14 এবং তার 22, তত্রাচ অসহিষ্ণুতায় খুব একটা ঘাটতি দেখা যাচ্ছে না, অন্তত বরপক্ষে তো নয়। কিন্তু কথার ভরচা সুবর্ণলতাকে যে এই রাত্রিরেই যত কথায় পায়, তাই সে বলে ওঠে, আহা, কলিযুগে যেন অমর বর আছে, বলেছে আমি সধবা মরব। বাহ, বেড়ে, তা এই সুখবরটি দিতে বোধহয় বেশ কিছু বাগিয়ে নিয়ে গেছে তোমার কাছ থেকে। আমার কাছ থেকে? সুবর্ণলতা আকাশ থেকে পড়ে। আমি আবার কোথায় কি পাবো? মা সবাইয়ের হাত দেখালেন, চাল দিলেন, পয়সা দিলেন, নতুন গামছা দিলেন। না, দিনের বেলায় নয়। দিনের বেলায় ছেলে মানুষ বউ বরের সঙ্গে গল্প জুড়বে এমন অনাচার আজ যার সংসারে হয় হোক, মুক্তকেশীর সংসারে কদাপি ঘটতে পারে না। এ নাটক রাত্রেরই প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। অবশ্যই বর এই মধুর ক্ষণটুকু এমন অকারণে অপব্যয় করতে রাজি নয়। তাই ওই তুচ্ছ কথায় জবনিকা টানতে বলে ওঠে, ভালোই করেছেন, ওরা সব লোক সুবিধের নয়, ওদের সন্তুষ্ট রাখাই ভালো। এই মন্তব্যের পরই বর একটু অনুচ্চ হাসির শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গেই কঠোর গলায় বলে ওঠে, হাসলে যে? এমনি। এমনি মানে? এমনি কেউ হাসে? পাগলে হাসে। তা তুমি কি পাগল? ছিলাম না, তোমাদের সংসারে এসে হয়েছি। চতুর্দশী সুবর্ণলতা প্রায় পাকা গিন্নিদের মতোই ঝঙ্কার দেয়, দেখে শুনেই পাগল। মার কোন কাজটাই বা তোমাদের কাছে ভুল? মা যদি ওকে কিছু না দিতেন, নির্ঘাত বলতে, দেননি, বেশ করেছেন, যত সব ভণ্ড। বলা বাহুল্য, সুবর্ণপতি এতে খুব প্রীত হয় না। তীব্রস্বরে বলে, তবে কি করা উচিত? মাকে থো করে বউয়ের পাদদক খাওয়া? সুবর্ণলতা দুর্গা দুর্গা করে উঠে বলে, যা নয় তাই মুখে আনা? তার মানে আমায় রাগিয়ে দিয়ে কাজটি পণ্ড করার চেষ্টা? আমি কিন্তু রাখছি না, আমি হচ্ছি ভবি। এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, সামনে বারান্দা না করলে তোমাদের সে বাড়িতে যাবই না আমি। বর তখনকার মতো বলে, আচ্ছা আচ্ছা, দেখা যাবে, এখন সৌতো এসে। অন্ধকারের আবরণ তাই রক্ষে, নইলে বরের আদরের ডাকে তরুণী পত্নীর বিরক্তি তিক্ত মুখভঙ্গিটুকু দেখতে পেলে বোধ করি ঘর ছেড়ে বেরিয়ে যেত বর। তবু গলাটায় মাধুর্যের ঘাটতি ধরতে পারল বই কি। সুবর্ণ যখন নীরস গলায় বলল, তোমার তো দেখা যাবে, যা দেখবে তা জানাই আছে, হ্যাঁ, কে নম্বরের মিথ্যুক, বাড়ি করতে আর জমি পেল না গলির মধ্যে। তখন সেও সমান নীরস গলায় বলে ওঠে, বাড়ি আমার একলার নয়, মাথার ওপর মা, দাদা, এদিকে ভাইয়েরা। আমি আবদার করি গে, ওগো, আমার বউ গড়ের মাঠের ওপর বাড়ি চায়। যত সব। গড়ের মাঠ বলিনি আমি, শুধু বড় রাস্তাটা দেখতে চাই। মাথার ওপর ওপরওয়ালা থাকলে একটা কথাও বলতে নেই বুঝি? আমি বলে রাখছি, বারান্দা আমার চাই চাই, আমার চাই চাই। বাঙালি গেরস্ত ঘরের বউয়ের মুখের এই ভাষা, আসপদ্দা বটে একখানা। এত আসপদ্দা পেল কোথায় সুবর্ণলতা?
এই কটা বছর শ্বশুর বাড়ির ভাত খেয়েই কি ওর মার ইতিহাস ভুলে গেছে? ভুলে গেছে তার লজ্জার গ্লানি? দিব্যে একখানি হয়ে উঠেছে। আসপদ্দাটা তাহলে ওই জন্মসূত্রেই পাওয়া, তাছাড়া আর কি? আরও তো বউ রয়েছে মুক্তকেশীর, তারা তো রাত দিন ভয়ে কাটা। যখন তখন তাই উদ্দেশ্যে গালি পাড়েন মুক্তকেশী। কি করব, দুই বুড়ি যে মরে হাতছাড়া হয়ে গেছে, নইলে আমার মাকে আর সই মাটিকে নিতাম এক হাত। নিজের নাতনির গুণ জানতো না বুড়ি, জানতো জেনে বুঝেই আমার গলায় এই অপরূপ মালাটি গছিয়ে দিয়েছিল। পূর্বজন্মের ঘোরতর শত্রুতা ছিল আর কি। আবার এও বলেন কখনো কখনো, বুড়িদের আর দোষ দিই কেন, মাটির গুণই গায়। কেমন মা, আমরা গাছে কি আর ল্যাংড়া ফলবে? তবু সুবর্ণ তখনও চোটপাট উত্তর করতে শেখেনি। শাশুড়ি মায়ের প্রসঙ্গ তুললেই মরমে মরে যেত, আর শেষ অবধি যত আক্রোশ আর অভিযোগ গিয়ে পড়ত মায়ের উপরেই। কেন কেন তার মা আর সকলের মায়ের মতো নয়? কেন তার মা স্বামী ত্যাগ করে, গৃহত্যাগ করে ছেলে মেয়েদের মুখ হাসিয়ে গেছে? সন্তান স্নেহ কিছুই নয় তাহলে? জেদটাই সবচেয়ে বড় তার কাছে? এমনকি একখানা চিঠি দিয়ে পর্যন্ত উদ্দেশ করে না? সুবর্ণর যে অনেক বাধা, সে কি মা বোঝে না? সুবর্ণ যদি তার মাকে একখানা চিঠি লিখতে বসে, বাড়িতে কোর্ট কাছারি বসে যাবে না? আইন জারি হবে না? নিষেধাজ্ঞা? একেই তো ওই অপরাধে কেউ তাকে দেখতে পারে না। জবরজং গাঢ় বেগুনি রঙা বেনারসি শাড়ি আর জরির কলকাতার লাল মখমলের জ্যাকেট পরা 9 বছরের সুবর্ণলতা যখন ভাগ্য তাড়িতের মতো এদের বউ হয়ে এসে ঢুকল, তখন তো একদিনেই 3 বছর বয়স বেড়ে গেল তার। ঘরে পরে সবাই বলে উঠল, 9 বছর? ওই ধাই পেয়ে দশাশই মেয়ের বয়স 9 বছর? 9 বছর ও 3 বছর আগে ছিল। সেই বিরূপতার দৃষ্টি আজও ঘুচল না সংসারের। বলতে গেলে পতিতের দৃষ্টিতেই দেখা হয়েছে তাকে। হতে পারে মা খারাপ হয়ে বেরিয়ে যাননি, তবু কুলত্যাগ, গৃহত্যাগ, স্বামী ত্যাগ এও কি সোজা অপরাধ নাকি? তাও অনেক দিন পর্যন্ত অপরাধিনী হয়েই ছিল সুবর্ণ। তারপর দেখলো এরা শক্তের ভক্ত, নরমের জম। যত নিচু হও ততই মাথায় চড়ে এরা। অতএব শক্ত হতে শিখল। কিন্তু শক্ত হয়ে কি রাস্তার দিকের বারান্দা আদায় করতে পেরেছিল সুবর্ণ? না, পারেনি। ওর স্বামী প্রবোধ বুঝি চুপি চুপি একবার মায়ের কাছে তুলেছিল কথাটা। মুক্তকেশী বলেছিলেন, না না, ওর গোড়ে গোড় দিয়ে মরিসনি তুই পেবা। ঘরের ভেতর খ্যামটা নাচছে বউ, আবার বারান্দায় গলা ঝোলালে আরও কত বার বাড়বে তা আন্দাজ করতে পারছিস? তোর ভেড়াকান্ত শ্বশুরটা পরিবারকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে শেষে পরিণামে কি ফল পেল দেখেছিস তো? চাই চাই, মেয়ে মানুষের মুখে এমন বাক্যি বাবার জন্মে শুনিনি। এরপর আর কি বলবে প্রবোধ? তবে চালাকি একটু খেলে সে। প্রতিদিনই প্রবোধ দেয় সুবর্ণলতাকে, হচ্ছে গো, শুধু বারান্দা হচ্ছে। পরিণামে যাহাই হোক, এখন তো বাড়তে কিছু সুখলাভ হয়ে যাচ্ছে। সুবর্ণলতার মুখে আহ্লাদের আলো খেলছে। সুবর্ণলতা উৎসাহে অধীর হচ্ছে। সুবর্ণলতা আত্মসমর্পণে নমনীয় হচ্ছে। 14 বছরের সুবর্ণলতার পক্ষে এ সন্দেহ করা শক্ত ছিল, এমন জলজ্যান্ত মিথ্যে ধাপ্পা দেওয়া যায়? বরের প্রেম, প্রীতি, ভালোবাসার পরিচয়ে মুগ্ধ হচ্ছে তখনও, আর কল্পনায় স্বর্গ গড়ছে।
এই ভাঙা পচা বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে গিয়েছে সে। বারান্দার ধারে চমৎকার সুন্দর একখানি ঘর, বড় বড় জানলা, লাল টুকটুকে মেঝে। সেই ঘরটিকে নিজের মনের মতো সাজাবে সুবর্ণ। দেয়ালে দেয়ালে ছবি, তাকের উপর ঠাকুর দেবতার পুতুল, বাক্স প্যাটরায় ফুল কাটা ঘেরাটোপ, ঝালর দেয়া বালিশ, ফর্সা বিছানা। সেই ঘরে বসে কাঁথায় ফুল তুলবে সুবর্ণ, চুপি চুপি লুকিয়ে ভবিষ্যতের জন্যে। কাঁথার প্রয়োজনের সূচনা নাকি দেখা দিয়েছে সুবর্ণ দেহের অন্তঃপুরে। সুবর্ণ বোঝে না অত শত, গিন্নিরা বোঝেন, ভয়ও করছে, বেশ একটা মজা মজাও লাগছে। অনেক দোলায় দুলছে এখন সুবর্ণ। 9 বছরে এসেছে এদের বাড়ি, সেই থেকে স্থিতি মানেই কেই বা নিয়ে যায়। বাপ সাহসই করেনি। পিসি একটা আছে কাছে পিঠে, নিয়ে যেতে চেয়েছিল একবার, এরা পাঠায়নি। এরা বলেছে সে কুলের সঙ্গে আর সম্পর্ক রেখে কাজ নেই। বাপ দেখতে আসে মাঝে মধ্যেই, ওই ঢের। তাও তো এদের সামনে ঘুমটা দিয়ে একবার দেখা। বোধ হয় সেই দুঃখে বাপও এখন আর আসে না বেশি। অতএব এদের নিয়েই থাকতে হবে সুবর্ণকে। তাই এদের মানুষ করে তুলতে ইচ্ছে করে সুবর্ণর। ইচ্ছে করে এরা শৌখিন হোক, সভ্য হোক, রুচি পছন্দের মানে বুঝুক, এদের নিয়ে সুন্দর করে সংসার করবে সুবর্ণ। রেষারেষি, ঝগড়াঝগড়ি, স্বার্থ নিয়ে মারামারি, এসব দু চক্ষের বিষ সুবর্ণর। দু চক্ষের বিষ সারাক্ষণ ওই রান্নাঘরে পড়ে থাকাও। উদার আবহাওয়ার স্বাদ জানে না এরা, জানে না বই পড়তে, পদ্য মুখস্থ করতে। ভাবতে ভাবতে মনটা হারিয়ে যায় সুবর্ণর। মনে পড়ে যায় তার আকস্মিক বিয়েটার কথা। বিয়েটা না হয়ে গেলে হয়তো এতদিন পাশের পড়া পড়তো সুবর্ণ। মা তো বলতো তাকে, তোকে আমি তোর দাদাদের মতন পাশের পড়া পড়াবো। সুবর্ণর ভাগ্যে ভগবান তেঁতুল গুলল। যাক, এই জীবনের মধ্যেই মাথা তুলে দাঁড়াতে হবে সুবর্ণকে। আর দাঁড়ানোর প্রথম সোপানই তো সুন্দর একটা বাড়ি। পরিবেশটা সুন্দর না হলে জীবনটা সুন্দর হবে কিসের উপর? 14 বছরের সুবর্ণর কাছে জীবন সৌন্দর্যের মাপকাঠি তখন ওই রাস্তা দেখতে পাওয়া বারান্দা দেওয়া একখানি ঘর। বারে বারেই সে তাই বরকে জিজ্ঞেস করে, হ্যাঁ গা, কতখানি চওড়া হচ্ছে? বর ভুরু কুচকে বলে, তা অনেকখানি। তা বেশ, কারণ হঠাৎ একটা বর কোণে কি ঠাকুর গেল, সবাই মিলে দেখতে হবে তো বারান্দায় ঝুঁকে। বর তীক্ষ্ণ হয়, বলে, সবাই তোমার মতন অমন বারান্দা পাগল নয়। তা সত্যি। সুবর্ণর চোখে মুখে আলো ঝলসে ওঠে। পাগলই আছি আমি একটু, কি আহ্লাদ যে হচ্ছে ভেবে। হ্যাঁ গো, রেলিংয়ে সবুজ রং দেয়া থাকবে তো। তা সবুজ বলো সবুজ, লাল বলো লাল, তোমার ইচ্ছেতেই হচ্ছে যখন। সুবর্ণ গলে পড়ে। সুবর্ণ তার বরের মধ্যে সেই প্রেম দেখতে পায় যা সে বইতে পড়েছে। বই অবশ্য লুকিয়ে লুকিয়ে পড়তে হয়, শাশুড়ি ননদ দেখলে মেরে ফেলবে। কিন্তু যোগান দেয় এদেরই একজন। সুবর্ণর কাছে সে মানুষ দেবতা সদৃশ। এদের সঙ্গে তুলনা করলে স্বর্গের দেবতাই মনে হয় তাকে সুবর্ণর। হায়, তার সঙ্গে যদি কথা কইতে পেত সুবর্ণ। কইবার হুকুম নেই। এদের রাস বড় কড়া। বিশেষ করে প্রবোধ পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকানো পর্যন্ত পছন্দ করে না। সুযোগ পেলেই যে মেয়ে মানুষগুলো খারাপ হয়ে যায়, এ তার বদ্ধমূল ধারণা। ওই বই দেওয়াটা টের পেলে কি যে ঘটত কে জানে। কিন্তু সুবর্ণ সাবধানী।
তবু সুবর্ণর ইচ্ছে করে সেই দেবতুল্য মানুষটার সঙ্গে একটু কথা কয়। কথা কইতে পেলে সুবর্ণ তাকেই পাঠাতো বাড়িটা কেমন হচ্ছে দেখতে, প্রশ্ন করত বারান্দায় কি রং হলে ভালো হয়। কিন্তু সে হবার জো নেই যখন, তখন বরের মুখেই ঝাল খাওয়া। যে বর বলেছে বারান্দার কথা যেন তুমি এখন কাউকে গল্প করতে বসো না, শুধু তুমি জানছো আর আমি জানছি, আর জানছে মিস্ত্রিরা। কিন্তু তারপর গৃহপ্রবেশের দিনক্ষণ দেখে মুক্তকেশী যখন দুখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে আর লক্ষ্মীর হাঁড়ি কোলে করে সপরিবারে এসে উঠলেন নতুন বাড়িতে। এবার 2। মুক্তকেশীর সংসার এমন কিছু বিপুল নয়। ছেলে মেয়ে বউ নাতি নিজে সবাইকে নিয়ে সদস্য সংখ্যা মাত্র 10। গৃহপ্রবেশ উপলক্ষে বিবাহিতা 2 মেয়ে আর কুচি একটা নাতনি এসেছে, এই যা। এই কটা লোককে একখানা 2nd ক্লাস ঘোড়ার গাড়িতে ভরে ফেলা খুব একটা শক্ত ছিল না। পুরুষ 2-3 জন গাড়ির ছাতে উঠে বসলেই স্থান সংকুলান এবং ভাসুর ভাদ্রবউ সমস্যা দুটোরই সমাধান হতো। তবু যে হিসেবি মুক্তকেশী 2টো গাড়ির আদেশ দিয়েছিলেন সে কেবল লক্ষ্মীর হাড়ির সুচিতা বাঁচাতে। মেয়ে বউদের না হয় একখানা চেলির শাড়ি পরিয়ে নেওয়া হলো, কিন্তু ছেলেদের বেলায় তাদের তো কোট কামিজ জুতো ছেড়ে এক বস্ত্রে যেতে বলা যায় না। যতই পুরুষ পরশ পাথর হোক, লক্ষ্মীর হাড়ি বলে কথা, যার মধ্যে সমগ্র সংসারটার ভাগ্য নিহিত। কুতার্কিক মেজ বউটা অবশ্যই তুলেছিল তর্ক, বলেছিল তবে যে আপনি বলেন পুরুষ 2.5 পা বাড়ালেই শুদ্ধ। দাবড়ানি দিয়ে থামিয়েছেন তাকে। তর্ক তুললেও মেজ বউ সুবর্ণ ও অবশ্য 2টো গাড়ির ব্যাপারে উৎসাহিতই, কারণ গাড়ি ভাড়ার ব্যাপারেও মুক্তকেশীর কার্পণ্যের অবধি নেই। যখনই যেখানে যাওয়া হয়, নেমন্তন্ন বাড়ি কি যোগে গঙ্গা নাইতে, চিড়িয়াখানায় কি মরা জাদুঘরে, ওই গুড়ের নাগরি ঠাসা হয়ে। ননদরা যখন বাপের বাড়ি আসে তখনই এসব আমোদ আহ্লাদ হয়, লোকসংখ্যাও তখন বাড়ে। বেড়াতে যাওয়ার সব সুখই যেন সুবর্ণ লুপ্ত হয়ে যায়। তাছাড়া জানলার একটি পাখি খুলবারও তো জো নেই। মুক্তকেশী তাহলে বউকে বাবার বিয়ে খুঁড়োর নাচন দেখিয়ে ছাড়বেন। 2 যা 2 ননদ আর শাশুড়ি, মাত্র এই 5 জন পুরো একখানা গাড়িতে। ছোট দেওর তো গাড়ির মাথায় আছে পথপ্রদর্শক হিসেবে। সুবর্ণ যেন হাত পা মেলিয়ে নিঃশ্বাস ফেলে বাঁচে, আর সঙ্গে সঙ্গেই অপূর্ব একটা পুলক আবেগে মনটা উদ্বেল হয়ে ওঠে তার। হ্যাঁ তাই, এটাই হচ্ছে সেই আসন্ন ভাগ্যের সূচনা। খোলামেলা বারান্দার ধারের ঘর, অথবা ঘরের ধারে বারান্দা অপেক্ষা করছে সুবর্ণর জন্যে। যে বারান্দা থেকে গলা বাড়িয়ে সুবর্ণ বড় রাস্তা দেখতে পাবে। এখন মনে হয় সুবর্ণর একটু যে গলির মধ্যে, সেটাই বরং ভালো। অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলেও কেউ কিছু বলবে না বোধ হয়। একেবারে বড় রাস্তার ধারে হলে হয়তো সে শাসনের ভয় ছিল। চেলির শাড়িতে আগাগোড়া মোড়া, মাথায় 1 গলা ঘোমটা। শাশুড়ি ননদ বড় জায়ের দ্বারা পরিবেষ্টিত সুবর্ণ হেটমুন্ডে নতুন বাড়ির দরজায় ঢুকে পড়ে। তবু মাথার উপরে অবস্থিত সবুজ রেলিং ঘেরা বারান্দায় অনুভূতি রোমাঞ্চিত করে তোলে তাকে। সমস্ত মন উদগ্র হয়ে থাকে সিঁড়ির দিকে, কিন্তু সহজে সিঁড়ির দিকে যাওয়া হয় না, কারণ নিচের তলায় ঠাকুর ঘরে বহুবিধ নিয়ম কর্মের পালা চলতে থাকে। শান্তি জল না নিয়ে উঠে পড়বার প্রশ্নই নেই। তবু একসময় সে পালা সাঙ্গ হয়।
শান্তি জল মাথায় নিয়েই টুক করে অন্য জনেদের মাঝখান থেকে সরে আসে সুবর্ণ। পা টিপে টিপে দোতলায় ওঠে। ননদরা বাড়ি ঢুকেই হুল্লোড় করে উপরতলা দেখে গেছে। পুরুষরা দেখার প্রয়োজন অনুভব করেনি, কারণ তারা তো রোজই দেখেছে। তারা শান্তি জল মাথায় নিয়েই ছুটেছে বাজারে, দোকানে। পুরো উপরতলাটা আপাতত খা খা করছে। খানচারেক ঘর, মাঝখানে টানা দালান, এদিকে ওদিকে খোঁচা খোঁচা একটু একটু ঘরের মতো। এরই মাঝখানে দিশেহারা হয়ে ঘুরপাক খায় সুবর্ণ। এ দরজা ও দরজা পার হয়ে একই ঘরে বারবার আসে বিমূঢ়ের মতো। বুঝতে পারে না কোন দরজাটা দিয়ে বেরোতে পারলে সেই গোপন রহস্যে ভরা পরম ঐশ্বর্যলোকের দরজাটি দেখতে পাবে। ঘুরে ফিরে তো শুধু দেওয়াল, রিক্ত শূন্য খাঁ খাঁ করা সাদা দেয়াল, উগ্র নতুন চুনের গন্ধবাহী। তবে কি বারান্দাটা 3 তলায়? আরে তাই নিশ্চয়, তাহলে তো আরোই ভালো। ইস, এইটা খেয়াল করেনি এতক্ষণ। হাঁদা বোকা সুবর্ণ। একই ঘরে দালানে 5 বার ঘুরপাক খেয়ে মরছে। চেলির কাপড় সামলাতে সামলাতে 3 তলায় ছুট দিল সুবর্ণ। কেউ তো নেই এখানে, ছুটতে বাধা কি? একেবারে ছাদ পর্যন্তই তো ছুট দেওয়া যায়। না, ছাদ পর্যন্ত ছুট দেওয়া গেল না। ছাদের সিঁড়ি বানানো হয়নি, খরচে কুলোয়নি বলে আপাতত বাড়ির ওই অপ্রয়োজনীয় অংশটা বাকি রাখা হয়েছে। কিন্তু বারান্দা, যেটা নাকি সুবর্ণর ভালোবাসার স্বামী সবাইকে লুকিয়ে শুধু মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে গাঁথিয়েছে, কোথায় সেটা? সুবর্ণকে একটা গোলক ধাঁধার মধ্যে এসে ঢুকে পড়েছে। এর মানে? তুমি এই ওপর চূড়োয় এসে বসে আছো মানে? নিরালার সুযোগে প্রবোধচন্দ্র এই প্রকাশ্য দিবালোকে স্ত্রীর একেবারে কাছে এসে দাঁড়ায়। যদিও তার ভুরুতে কুঞ্চন রেখা, কণ্ঠে বিরক্তির আভাস। মেজবউ মেজবউ করে হল্লা উঠে গেল নিচে। একা তুমি এখানে কি করছো? সুবর্ণ সে কথার উত্তর দেয় না। সুবর্ণ পাথরের চোখে তাকায়। বারান্দা কই? বারান্দা? প্রবোধ একবার এদিক ওদিক তাকিয়ে বিস্ময়ের গলায় বলে ওঠে, সে কি, খুঁজে পাওনি? আরে তাই তো, ভূতে উড়িয়ে নিয়ে গেল নাকি? সুবর্ণ চোখ ফেটে জল আসে, তবু সে জলকে নামতে দেয় না। সে কঠোর গলায় বলে, মিথ্যে কথা বললে কেন আমার সঙ্গে? প্রবোধ তবু দমে না। হেসে হেসে বলে, মিথ্যে কি গো, সত্যি সত্যি ছিল। ভূতে কিংবা কাগে নিয়ে পালিয়েছে, এই তোমার গা ছুঁয়ে বলছি। বলেই এদিক ওদিক তাকিয়ে খপ করে সেই দুঃসাহসিক কাজটা করে নেয়। গাটা একবার ছুঁয়ে নেয়, একটু বেশি করেই নেয়। এরপর আর চোখের জল বাধা মানে না। সুবর্ণ 2 হাতেই মুখ ঢেকে বসে পড়ে, বলে, তুমি আমায় ঠকালে কেন? কেন ঠকালে আমায়? জানো, বাবা মাকে ঠকিয়েছিল বলেই মা। থাক থাক, এবার প্রবোধ বীরত্বে উদ্দীপ্ত হয়ে ওঠে। তোমার মার বাহাদুরির কথা আর বড় মুখ করে বলতে হবে না। বেটা ছেলে পুরুষ বাচ্চা ভেড়ুয়ার মতন পরিবারের কথায় ওঠবোস করবে কেমন? বারান্দা বারান্দা, বারান্দার জন্যে এত বুক ফাটাফাটি কেন শুনি? কই, বড় বউ তো একবারও কথা মুখে আনেনি। তার মানে সে ভালো ঘরের মেয়ে, তোমার মতন এমন ছক্কা পাঞ্জা নয়। বারান্দায় গলা ঝুলিয়ে পরপুরুষের সঙ্গে চোখাচোখির সাধ্য নেই তার। আর ইনি বারান্দার বিরহে 3 তলায় উঠে এসে পা ছড়িয়ে কাঁদতে বসলেন। নিচে ওদিকে বড় বউ কুটনো বাটনা রান্না মাছকোটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। যাও শিগগির
নিচে নেমে যাও। হ্যাঁ, নিচে সুবর্ণকে নেমে যেতে হয়েই ছিল। নিচের তলায় সেই বিভীষিকাময় দৃশ্যের ছবি কল্পনা চক্ষে দেখার পর আর বসে থাকার সাহস হয়নি তার। শুধু অপরিসীম একটা ধিক্কারে দীর্ণ বিদীর্ণ হতে হতে সে মনে মনে বলেছে, ভগবান তুমি সাক্ষী, বারান্দা দেওয়া ভালো বাড়ি আমি করব করব করব। আমার ছেলেরা বড় হলে, মানুষ হলে এ অপমানের শোধ নেব। প্রতিজ্ঞা। কিন্তু সুবর্ণলতার সেই আগের প্রতিজ্ঞা, ও যে বলেছিল বারান্দা না থাকলে সে বাড়িতেই আমি থাকবই না। হায় রে, বাঙালি ঘরের বউ, তার আবার প্রতিজ্ঞা। শুধু চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো বাড়ির মধ্যে সব থেকে উঁচা ঘরটা নিজের জন্যে প্রার্থনা করেছিল বোকা অভিমানিনীটা। বাড়ির পিছন দিকের উত্তর পশ্চিম কোণে সেই ঘরটা কারুর প্রার্থনীয় হতে পারে, এটা মুক্তকেশীর ধারণাতীত। ঘর বিলি করার ব্যাপারে তিনি তখনও মনে মনে হিসেব করছিলেন। জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ, এই নীতিতে বড় ছেলেকে পূর্ব দক্ষিণের সেরা ঘরখানাই দিতে হয়। সেজ ছোট, দুই ছেলেই তার একটু শৌখিন। তাছাড়া আজই না হয় তারা আইবুড়ো আছে, দুদিন বাদে তো বিয়ে হবে। 3 তলার ঘর থাকলে ভালো হয় তাদের। এদিকে আবার নিজেরও মাথা গরমের বাড়তি, ঘুপটি ঘরে ভয়। তাছাড়া তার ঘরেই তো তার আইবুড়ো মেয়ের স্থিতি। খারাপ ঘরটা নিলে রেগে মরে যাবে না সে? ওদিকে আবার মেয়ে জামাই আশাশি আছে, মেয়েদের আতর তোলা আছে, তাদের থাকা আছে। খপ করে তাই কোনো কিছু ঘোষণা করে বসেনি মুক্তকেশী। এহেন সময় যখন খাওয়া দাওয়ার পর সবাইকে নিয়ে দোতলায় উঠেছেন তিনি, তখনই এই প্রার্থনা জানায় সুবর্ণ। মুক্তকেশী একটু অবাক না হয়ে পারেন না, তারপর মনে মনে হাসেন। এদিকে একটু তর্কবাগীশ হলেও স্বার্থের ব্যাপারে বোকা হাবা আছে বউটা। তবু বিস্ময়টা প্রকাশ করেন না, শুধু প্রীতকণ্ঠে বলেন, তাই এটাই যদি তোমার পছন্দ তো তাই থাক। তবে হাওয়া কি তেমন খেলবে? পেবর একটু গরম হবে না? ছেলের গরমের প্রশ্নই করেন মুক্তকেশী, বউয়ের অবশ্যই নয়। সুবর্ণ মাথা নেড়ে বলে, গরম আর কি, হাত পাকা তো আছেই। তবে তাই তোমার বিছানা তরঙ্গগুলো এ ঘরে তুলে দিক তাহলে। তুলে দেবার লোক আছে। ঝি খুদু একটা জোয়ান পুরুষের শক্তি ধরে, সেও তো এসেছে ঘোড়ার গাড়ির মাথায় চড়ে। খুদুর বলেই বলিয়ান মুক্তকেশী। তা বলে বিছানা পেতে সে দেবে না, দোতলায় তুলে দিয়েই খালাস। সুবর্ণই জিনিসপত্র গুছিয়ে নিল, বিছানা পেতে নিল নির্লিপ্ত নিরাসক্তভাবে। কিন্তু প্রবোধের তো আর নিরাসক্তি আসেনি, তাই রাত্রে ঘরে ঢুকেই ফেটে পড়েছে। শুনলাম মেজগিন্নি শখ করে এই ওচা ঘরটা বেছে নিয়েছেন, মানেটা কি? প্রবোধের বয়স 24, কিন্তু কথার বাঁধুনি শুনলে 40 ভাবতে বাধা হয় না। না হবে কেন? 3 পুরুষে খাস কলকাতাই ওরা। যে কলকাতাইরা ধান গাছের তক্তার প্রশ্নে উত্তর খুঁজে পায় না, চাষ করে শুধু কথার। তাছাড়া মুক্তকেশীর ছেলে মেয়েদের সকলেরই ধরন ধারণ পাকা পাকা। তারুণ্যকে ওরা লজ্জার বস্তু মনে করে, সভ্যতাকে বলে ফ্যাশন। রুচি, পছন্দ, সৌন্দর্যবোধ এসব হাস্যকর শব্দগুলো ওদের অভিধানে নেই। আর জগতের সারবস্তু যে পয়সা, এই বিষয়েও কারো দ্বিমত নেই। তা বলে সবাই যে লোক খারাপ তা মোটেই নয়। সুবর্ণর ভাসুর সুবোধ তো দেবতুল্য, সাথে নেই, পাচে নেই, কারোর সঙ্গে মতান্তর নেই। স্নেহ, মমতা, সহৃদয়তা সব কিছু গুণই তার মধ্যে আছে।
সন্দেহ বাতিগ্রস্ত মেজ ভাইকে মাঝে মাঝেই বকে সে, কি যে বলিস পাগলের মতন, মানুষ কি খাঁচার পাখি যে রাত দিন বন্ধ থাকবে? সবাই চিড়িয়াখানায় যাবে, মেজ বৌমা যাবেন না? এমন বাতিগ্রস্ত হলি কেন তুই, বল দেখি? সুবোধের এই ক্ষুব্ধ প্রশ্নের ফলেই সুবর্ণর তার যা ননদদের সঙ্গে বেড়াতে যাওয়া ঘটে, নচেত তো হয়েই গিয়েছিল বারণ। যাত্রার তোড়জোড় শুনলেই তো রায় দিয়ে বসেন তার প্রতি পরম গুরু, যে যায় যাক, তোমার যাওয়া ফাওয়া হবে না। কিন্তু দাদা বললে না করতে পারে না, সেটা আবার সেকালের শিক্ষার গুণ। যত অপছন্দকর ব্যাপারই হোক, বাপ দাদার আদেশ ঠেলবার কথা ভাবতেই পারত না কেউ। সুবর্ণ এর জন্যে ভাসুরের উপর কৃতজ্ঞ ছিল, কিন্তু এদিকে এত উদার হলেও পয়সার ব্যাপারে কার্পণ্যের কমতি ছিল না সুবোধের। মাসকাবারি বাজার এনে মুটেকে দুটোর জায়গায় 3টে পয়সা দিতে আধ ঘন্টা বকাবকি করতে আলস্য ছিল না তার। মুক্তকেশীর গঙ্গা স্নানের পালকি বেহারারা 2 আনার বেশি পয়সা চাইলে তাদের নাকের ওপর দরজা বন্ধ করে দিতে দ্বিধামাত্র করতে দেখা যেত না। দ্বিধা অবশ্য আরও অনেক কিছুতেই করে না সে, যেমন বাড়ির বাইরের রকে গামছা পরে বসে তেল মাখতে দ্বিধা করে না, উঠোনের চৌবাচ্চার ধারে দাঁড়িয়ে স্নান করতে দ্বিধা করে না। দেখে সুবর্ণর মনটা যেন কি এক অব্যক্ত যন্ত্রণায় ছটফট করে। এ যেন দেবদূতের গায়ে ছেঁড়া পোশাক, ফুলের গায়ে কাদা। তবু ভাসুরকে সুবর্ণ ভক্তি করে বড় ননদকে। সেই ছোট্টবেলায় বেগুনি বেনারসি মোড়া সুবর্ণ যখন কাঁদতে কাঁদতে এদের বাড়িতে এসে দুধে আলতার পাথরে পা দিয়ে দাঁড়িয়ে হঠাৎ ডুকরে উঠে বলেছিল, আমাকে তোমরা ছেড়ে দাও গো, তোমাদের পায়ে পড়ি। তখন চারিদিক থেকে ছিৎকারের অগ্নিবাণে সুবর্ণ তো প্রায় ভস্ম হতে বসেছিল। মুক্তকেশী তো এই মারে কি সেই মারে। সেই দুঃসময়ে ওই বড় ননদই রক্ষা করেছিল তাকে, বলেছিল, তোমরা সব কি গো, দুধের বাচ্চা একটা মেয়ে, আর ভেতরের ঘটনাও জেনেছ সবাই, ওর প্রাণটার দিকে তাকাচ্ছ না? বাড়ির বড় মেয়ে, জামাই দ্বিতীয় পক্ষের হলেও একটা কেষ্টবিষ্ট, কেউ তাই আর তাকে দাবড়াতে পারেনি। কিন্তু বউকে কচি বাচ্চা বলায় যা হেসেছিল সবাই, বলেছিল, আসছে জন্মে আবার 9 বছরের হবে ও মেয়ে। ননদ আবারও তাড়া দিয়েছিল, আচ্ছা আচ্ছা, বয়সের হিসেব পরে হবে, প্রবর চাইতে তো আর বড় নয়, এখন বরণটা করো। তদবধি বড় ননদকে দেবী জ্ঞান করে সুবর্ণ। সে যখন আসে যেন হাতে চাঁদ পায়। সে যে হিতৈষী, অন্য ননদের মতো ছুতো ধরা নয়, সেটা বুঝতে দেরি হয় না সুবর্ণর। আজও তো সে ননদ সুবর্ণকে আড়ালে ডেকে চুপি চুপি বলেছিল, তুই অমন হাবা কেন রে মেজ বউ, চেয়ে চিনতে অখাদ্য ঘরখানা নিলি? মেজ বউ অবলীলায় বলেছিল, তাই একজনকে তো নিতেই হবে। কিন্তু এখন ননদের ভাইয়ের তীব্র প্রশ্নের উত্তরে অবলীলায় যা বলল সেটা অন্য কথা। এখন বলল, কেন, ঘরটা খারাপ কিসে? ভালো তো। একটা জানলা খুললে পড়শির ভাঙা দেয়াল, আর একটা জানলা খুললে গেরস্তের কল পায়খানা, মিটে গেল ল্যাঠা। সব দিক দিয়ে নির্ভয়। পরপুরুষের সঙ্গে চোখাচোখির বাসনা থাকলেও সে বাসনা মিটবে না। ওহ, প্রবোধ তীব্র চাপা গলায় বলে, সেই বিষ মনে পুষে আক্রোশ মেটানো হলো? আচ্ছা মেয়ে মানুষ তো। সুবর্ণ বালিশটা উল্টে পাল্টে ঠিক করতে করতে বলে, কথাতেই আছে, সৎ সঙ্গে স্বর্গবাস। বিষ পুটুলির সঙ্গগুণে জমছে বিষ। প্রবোধ পাল্টা জবাব দেয়, আমার মনে বিষ,
আর নিজের জিভখানি, সে তো একেবারে বিষের ছড়ি। সুবর্ণ শুয়ে পড়ে বলে, তা সেটা যখন বুঝেই ফেলেছ, ছুরি ছোড়ার থেকে সাবধান থাকাই মঙ্গল। বটে, আমি পুরুষ বাচ্চা, আমি শালা সাবধান হতে যাব পরিবারের মুখ আছে বলে? তাহলে হয়েও না। সুবর্ণ অবলীলায় বলে, ছোট লোকের মতন হাড়াই ডোমাই করো রাত দিন, তবু তুমি তোমার জীব সামলাবে না? হক কথায় সামলাবো না। হঠাৎ একটা কাণ্ড ঘটে। প্রবোধচন্দ্র বীর পুরুষের ভঙ্গিতে উঠে বসে স্ত্রীর মাথার তালের মতো খোপাটা ধরে সজোরে নেড়ে দিয়ে বলে, তোমার আসপদ্দার মাত্রা বাড়তে বাড়তে বড্ড বেড়ে গেছে দেখছি। গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিতে পারি তা জানো? তুমি আমার চুলের মুঠি ধরলে। সুবর্ণ উঠে বসে। সুবর্ণর ফর্সা ধপধপে গালের উপর বড় বড় কালো চোখ দুটো যেন জ্বলে ওঠে। ভয়ানক কিছু একটা বুঝি বলতে চায় সুবর্ণ। তারপর সহসাই গম্ভীর গলায় বলে, জানবো না কেন, খুব জানি। বাঙালির মেয়ে হয়ে জন্মেছি, আর এটুকু জানবো না? প্রবোধ বোঝে বেগতিক। গৃহপ্রবেশের সুখের দিনের রাতটাই মাটি, তাই সহসাই সুর বদলায়। নিতান্ত ঘনিষ্ঠ হয়ে সরে এসে বলে, কেবল রাগ বাড়িয়ে দিয়ে মন্দ কথাগুলো শোনার স্বাদ। এই কটু কথাগুলো তুমি মুখ দিয়ে বার করাও, আমি শালা এদিকে সারাদিন হাঁপু শুনছি কখন রাত আসবে। আর মহারানী মেজাজ দেখিয়ে, না, তুমি বড্ড বেরসি। সুবর্ণর বয়স 14 বছর, অতএব প্রবোধের জয় হতে দেরি হয় না। কিন্তু সে কি সত্যি জয়? জয় যদি তো অনেক রাত্রে পরিতৃপ্ত পুরুষটা যখন নাক ডাকিয়ে ঘুমোতে থাকে, ঘরের বাতাস উষ্ণ হয়ে ওঠে কেন একটা ভয়ঙ্কর আক্ষেপের দীর্ঘশ্বাসে। যে দীর্ঘশ্বাসটা কথা হয়ে উঠলে এই রকম দাঁড়ায়। এরা এরকম কেন? সারা জীবন এদের নিয়ে কাটাতে হবে আমায়। কিন্তু এটা সুবর্ণলতারই বাড়াবাড়ি বই কি। সাধারণ ঘর সংসারী মানুষ এছাড়া আর কি হয়? সবাই তো এই কথাই জানে। মানুষকে খেতে হয়, ঘুমোতে হয়, বংশ বৃদ্ধি করতে হয়, এবং সেই কাজগুলো নিশ্চিন্তে সমাধা করবার উপায় হিসাবে টাকা রোজগার করতে হয়। আবার খেটে খুঁটে ক্লান্ত হলে তাস পাশা খেলতে হয়, মাছ ধরতে হয়, রকে বসে রাজনীতি করতে হয়, ছেলে শাসন করতে হয়, মেয়ের বিয়ে দিতে হয়, আর বুড়ো হলে তীর্থ ধর্ম গুরু গোবিন্দ করতে হয়। এরা জানে মাকে ভক্তি করতে হয়, স্ত্রীকে শাসন করতে হয়, এবং সর্ববিষয়ে মেয়ে মানুষ জাতটাকে তাবে রাখতে হয়। শুধু মুক্তকেশী ছেলেরাই এরকম, এ কথা বললে অন্যায় বলা হবে, অধিকাংশই এরকম। তারতম্য যা সে কেবল ব্যবহার বিধিতে। সুবর্ণ বৃথাই দুষছে তার শ্বশুর বাড়িকে। অকারণেই ভাবছে, হায়, মন্ত্র বলে সমস্ত পৃথিবীটা ওলট পালট হয়ে গিয়ে যদি মাঝখানের এই দিনগুলো মুছে যেত, যদি রাত পোহালেই দেখতে পেত সুবর্ণ। 9 বছরের সুবর্ণ তাদের সেই মুক্তরামবাবু স্ট্রিটের বাড়ি থেকে স্কুলে যাচ্ছে বই খাতা নিয়ে। সুবর্ণর মা হাসি হাসি মুখে দরজায় দাঁড়িয়ে আছে। একবার যদি এমন হয়, জীবনে আর কখনো সুবর্ণ তার ঠাকুমার ছায়া মাড়াবে না। ঠাকুমার কাছে দেশের বাড়িতে একা না গেলে তো মাকে লুকিয়ে এমন হুটুককারী বিয়ে দিতে বসতো না কেউ সুবর্ণর। এতদিনে তাহলে হয়তো পাশের পড়া পড়তো সুবর্ণ। না, মা কখনো তার বিয়ে দিত না তাড়াতাড়ি, বাবু বললেও না। ঠাকুমাই তার শনি। ঠাকুমা তার সইয়ের মেয়েকে নাতনির শাশুড়ি করে দিয়ে সইয়ের কাছে শুও হলেন।
সাধে কি আর ঠাকুমার কাছে যেতে ইচ্ছে করে না সুবর্ণর? মানুষটাকে যেন তার জীবনের শনি মনে হয়। যেদিন বড় দুঃখ হয়, অপমান হয়, রাত দুপুরে এই সব চিন্তায় ছটফট করে মরে সুবর্ণ, আর সমস্ত ছাপিয়ে মায়ের উপর একটা দুরন্ত অভিমানে দীর্ণ হতে থাকে। মা তো দিব্যি চলে গেল, সুবর্ণ মরল কি বাঁচল একবার ভাবলও না। মা যদি কলকাতায় থাকতো, সুবর্ণকে এমন করে একদৌড়ি হয়ে পড়ে থাকতে হতো? বিয়ে হয়ে এসে মায়ের জন্যে কি কম গঞ্জনা সইতে হয়েছে সুবর্ণকে? তখন মানে বুঝতো না সব কথার, এখন তো বোঝে তো কি কলঙ্কের ডালি মাথায় নিয়ে সুবর্ণর জীবন শুরু। সুবর্ণর সামনেই তো গিন্নিরা বলা বলি করেছে, হ্যাগা ঘরণী গিন্নি, সংসারী, বিয়ের যোগ্যে দুটো বেটা, অমন শিবতুল্য স্বামী, আর মাগে কিনা কুলে কালি দিয়ে চলে গেল। মুক্তকেশী বেয়ানের দোষ ঢাকতে যত না হোক, নিজের বংশের মান সামলাতেই তাড়াতাড়ি বলতেন, কুলে কালি অবশ্যই নয়, তবে স্বামী পুত্রের মুখে চুনকালি দিয়ে তো বটেই। মেয়েকে স্কুলে দিয়ে হাতি করবেন, এই বাসনায় ঠাঁই পড়ল। শাশুড়ি বেগতিক দেখে নাতনিটাকে নিজের কাছে আনিয়ে নিয়ে ঝটপট বেয়ে দিয়ে ফেলল। এই রাগে গড়গড়িয়ে মানুষ ঠিকরে চলে গেলেন কাশিবাস করতে। কাশিবাস? এই বয়সে কাশিবাস? মহিলারা নাক সিটকোন, অর্থাৎ পুরোপুরি অগ্রাহ্যই করেন কথাটা। এতক্ষণ যে সুবর্ণর মার বয়সের ব্যাখ্যায় তৎপর হচ্ছিলেন তা মনে রাখেন না। মুক্তকেশী আবার সামলান, বলেন, কাশিতে যে বাপ বুড়ো আছেন গো মাগির। থাকুক, ঝঙ্কার দিয়েছেন তারা। বলি, স্বামী পরিত্যাগিনী তো বটে, সে মেয়ে মানুষের আর রইল কি? তুমি ভাই মহৎ, তাই আবার ওই বউকে ঘরে তুলেছ, কোন না হাতেও জল খাবে। মুক্তকেশী সদর্পে ঘোষণা করেছেন, জল আমি কোনো বেটির হাতেই খাই না, আপন পেটের মেয়েদের হাতেই খাই নাকি? যেদিন থেকে হাত শুধু করেছি, একবেলা সপাক হবিষ্যি আর একবেলা কাঁচা দুধ গঙ্গা জল, ব্যাস। গরবিনী মুক্তকেশী অতঃপর আপন কৃচ্ছ সাধনের ব্যাখ্যা করতে বসতেন। সুবর্ণ হাঁ করে শুনত, হাঁ করেই, কারণ তখন তো জানত না সুবর্ণ আচমনি খাদ্য মানে কি, অম্বুবাচী কাকে বলে, নিরম্বু উপোসের দিন বছরে কটা। দীর্ঘশ্বাস মর্মরিত ঘর ক্রমশ স্থির হয়ে আসে। সারাদিনের পরিশ্রান্ত মেয়েটার চোখে ঘুম আসে নেমে। সংকুচিত হয়ে ঘুমন্ত মানুষটার ছোঁয়া বাঁচিয়ে শুয়ে পড়ে সে। লোকটার ওই পরিতৃপ্ত ঘুমন্ত দেহটার দিকে তাকিয়ে কেমন ঘৃণা আসে, অপবিত্র লাগে লোকটাকে। এই কিছুক্ষণ আগেই যে ওর আদরের দাপটে হিমশিম খেতে হয়েছে, তা ভেবে বুকটা কেমন করে ওঠে। কিন্তু কি করবে সুবর্ণ? চারিদিকে কত লোক, বিদ্রোহ করে কি লোক জানাজানি কেলেঙ্কারি করবে? তাছাড়া সব দিনগুলোই তো আজকের মতো নয়, সব দিনেই কিছু আর বিদ্রোহ আসে না। নিজের মধ্যেও কি নেই ভালোবাসার আর ভালোবাসা পাবার বাসনা? কি করবে তবে সে? ওকে ছাড়া আর কাকে? আর ওই মানুষটা ভালোবাসার একটাই অর্থ জানে, আদর করবার একটাই পদ্ধতি। নেব না বললে দাঁড়াবে কোথায় সুবর্ণ? বন্ধুরা, আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতার আজ শুনলেন প্রথম পর্ব। আগামী সপ্তাহের ঠিক এই দিনে এই সময়ে শুনবেন এর দ্বিতীয় পর্ব। আর হ্যাঁ,
এই উপন্যাসটি ধারাবাহিকভাবে শুনতে আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে আগামী সপ্তাহে সুবর্ণলতার দ্বিতীয় পর্বে। ধারাবাহিকভাবে শুনতে থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। অনেক ধন্যবাদ।